আচ্ছা, মহাবিশ্বের এই অনন্ত রহস্য নিয়ে তো আমাদের কৌতূহলের শেষ নেই, তাই না? আজকের এই বিশেষ বিশ্লেষণে আপনাদের স্বাগত। আজ আমরা এমন একটা দারুণ ইন্টারেস্টিং বিষয় নিয়ে কথা বলবো, যা শুনলে হয়তো আপনিও চমকে যাবেন। প্রাচীন ইসলামী ধর্মতত্ত্ব আর একদম কাটিং এজ আধুনিক বিজ্ঞান, বিশেষ করে অ্যাস্ট্রোফিজিক্সের মধ্যে কিছু অবিশ্বাস্য মিল বা সমান্তরাল রেখা টানা হয়েছে। তো চলুন একেবারে নিরপেক্ষ একটা জায়গা থেকে এই চমকপ্রদ দাবিগুলো একটু খতিয়ে দেখি। কখনো কি ভেবেছেন আধুনিক কোয়ান্টাম ফিজিক্স বা ব্ল্যাক হোলের মতো জটিল সব কনসেপ্ট দিয়ে ১৪০০ বছর আগের কোনো অলৌকিক ভ্রমণের ব্যাখ্যা দেওয়া সম্ভব? সেকেলে কিছু বর্ণনার সাথে নাকি আজকের মহাকাশ বিজ্ঞানের দারুণ মিল আছে? ব্যাপারটা আসলেই কতটা লজিক্যাল? চলুন খোলা মনে এই দাবিগুলোর ভিত্তিটা একটু বোঝার চেষ্টা করি। ওকে, আজকের আলোচনায় আমরা মূলত ৫টা বিষয় দেখব। ১. বিশ্বাস এবং আধুনিক অ্যাস্ট্রোফিজিক্সের মিলন। ২. ব্ল্যাক হোলের গঠন। ৩. মাল্টিভার্স এবং চূড়ান্ত সীমানা। ৪. ডার্ক এনার্জি ও মহাজাগতিক ভারসাম্য। আর সবশেষে চেতনা, বিজ্ঞান এবং আত্মা। চলুন সরাসরি মূল আলোচনায় ঢুকে পড়ি। শুরুতেই আসা যাক আমাদের প্রথম টপিকে, বিশ্বাস এবং আধুনিক অ্যাস্ট্রোফিজিক্সের মিলন, মানে কোরআন আর মহাবিশ্বের সংযোগ। এখানে নক্ষত্রের পদার্থবিজ্ঞানের সাথে সূরা নাজমের শুরুর আয়াতগুলোর একদম সরাসরি একটা কানেকশন দেখানো হয়েছে। দেখুন, বিজ্ঞান যাকে স্টেলার কল্যাপস বলে, মানে চন্দ্রশেখর লিমিট অনুযায়ী যখন একটা বিশাল মৃত নক্ষত্র নিজের ভরের কারণেই ধসে পড়ে, স্পেস টাইম বা স্থানকালে একটা গর্ত তৈরি করে, সূরা নাজমে ঠিক এটাকেই পতনশীল নক্ষত্র বা অস্তমিত নক্ষত্র হিসেবে বর্ণনা করা হয়েছে। এই নক্ষত্রের পতন আসলে নতুন কোনো ডাইমেনশনের পথ খুলে দেওয়ার দিকেই ইশারা করে। এবার চলুন ব্ল্যাক হোলের গঠন নিয়ে কথা বলি। এদেরকে গ্যালাক্সির মহাকর্ষীয় ঝাড়ুদারও বলা যায়। বিজ্ঞান আমাদের পরিষ্কার বলছে যে ব্ল্যাক হোল জিনিসটা খুবই ভায়োলেন্ট আর অদৃশ্য একটা সত্তা, যার আশেপাশে যাই আসে সে একেবারে গিলে খায়। ব্ল্যাক হোলের বৈশিষ্ট্যগুলো জাস্ট ভাবুন। এরা নাকি স্পেস টাইমের চাদরে একেবারে লুকিয়ে যায়। শুধু স্থির হয়ে বসে থাকে না, বরং ঘণ্টায় প্রায় ৬,৩০,০০,০০০ মাইল বেগে ছুটে চলে, আর প্রতি সেকেন্ডে ঘোরে ১,০০০ বার। মানে আক্ষরিক অর্থেই মহাকাশের এক বিশাল ভ্যাকিয়াম ক্লিনার হিসেবে কাজ করে। তো মজার ব্যাপার হলো, বিজ্ঞানীরা ব্ল্যাক হোলের এই লুকিয়ে পড়া বা সব শুষে নেওয়ার যে সায়েন্টিফিক মেকানিজমের কথা বলছেন, তার সাথে প্রাচীন আরবি শব্দ আল জাওয়ারেল কুন্নাসের একটা অদ্ভুত মিল দেখানো হয়েছে। সূরা তাকবীরে এই শব্দটা আছে, যার আক্ষরিক অর্থই হল এমন এক দ্রুতগামী ঝাড়ুদার যা কাজ শেষে লুকিয়ে পড়ে। মিলটা খেয়াল করেছেন? কিন্তু এখানেই তৈরি হয় এক বিশাল মহাজাগতিক রহস্য। ক্লাসিক্যাল ফিজিক্স তো বলে ব্ল্যাক হোলে যা ঢোকে তা চিরতরে হারিয়ে যায়, কিন্তু কোয়ান্টাম মেকানিক্স আবার বলছে অন্য কথা। তো প্রশ্ন হলো, এই যে নিকোষ অন্ধকারে একটা জিনিস গিলে ফেলা হচ্ছে, সেই ইনফরমেশন বা তথ্যগুলো আসলে যায় কোথায়? আর এই প্রশ্নের উত্তর খুঁজতে গিয়েই আমরা চলে আসি আমাদের তৃতীয় টপিকে, মাল্টিভার্স এবং চূড়ান্ত সীমানা, মানে ইভেন্ট হোরাইজন ক্রস করলে কি হয়। আমরা এখন শুধু ধ্বংসের দিকটা না দেখে তাত্ত্বিকভাবে ব্ল্যাক হোলকে অন্য জগতের একটা গেটওয়ে বা প্রবেশদ্বার হিসেবে কল্পনা করার চেষ্টা করব। এখানে ইনফরমেশন প্যারাডক্স টার্মটা বোঝা খুব জরুরি। এই কোয়ান্টাম তত্ত্ব বলছে মহাবিশ্বের কোনো তথ্যই নাকি পুরোপুরি ধ্বংস হতে পারে না। ঠিক এই কারণেই বিজ্ঞানীরা এখন ধারণা করছেন যে ব্ল্যাক হোল হয়তো কোনো ওয়ার্ম হোলের মাধ্যমে হোয়াইট হোলের সাথে কানেক্টেড। মানে এটা ধ্বংস নয়, বরং অন্য কোনো ডাইমেনশনে যাওয়ার রাস্তা হতে পারে। এ প্রসঙ্গে সোর্সে বিখ্যাত বিজ্ঞানী স্টিফেন হকিংয়ের দারুণ একটা উক্তি মনে করিয়ে দেওয়া হয়েছে। তিনি বলেছিলেন, যদি কখনো নিজেকে ব্ল্যাক হোলের ভেতর আবিষ্কার করো, তবে চলতে থাকো, তুমি হয়তো অন্য কোনো মহাবিশ্বে গিয়ে পৌঁছাবে। এটা থেকে অন্তত এটুকু ক্লিয়ার যে মাল্টিভার্স বা অন্য ডাইমেনশনাল আইডিয়াটা সায়েন্টিফিক কমিউনিটিও বেশ গুরুত্বের সাথেই ভাবে। বিজ্ঞানের ব্রেইন ইউনিভার্স থিওরি অনুযায়ী আমাদের মহাবিশ্বটা আসলে অনেকগুলো স্তরে বিভক্ত। সোর্সে খুব চমৎকারভাবে এই আধুনিক তত্ত্বের সাথে ইসলামিক ধর্মতত্ত্বের সপ্তাকাশ বা ৭ আসমানের কনসেপ্টের তুলনা করা হয়েছে। বলা হচ্ছে এই স্তরগুলো পার হওয়ার জন্য ব্ল্যাক হোল একটা ব্রিজের মতো কাজ করতে পারে, আর এই যাত্রার একদম সপ্তম স্তরটাই হল চূড়ান্ত সীমানা। আচ্ছা, এই চূড়ান্ত সীমানার বিষয়টা ক্লিয়ার করতে হলে আমাদের কোয়াসার সম্পর্কে একটু জানতে হবে। কোয়াসার হল সুপারম্যাসিভ ব্ল্যাক হোলের কেন্দ্রে থাকা এমন এক জায়গা যেখান থেকে অকল্পনীয় মাত্রার তীব্র, অন্ধ করে দেওয়া আলো বিচ্ছুরিত হয়। বিজ্ঞানীদের মতে ব্ল্যাক হোলের শেপটা অনেকটা ফানেলের মতো, উপরের দিকটা চওড়া আর নিচের দিকটা সরু। ধর্মতত্ত্বে যে চূড়ান্ত সীমানার কুলবৃক্ষ বা সিদরাতুল মুনতাহার কথা বলা হয়েছে, তার বর্ণনাও একদম সেম। গাছের উপরিভাগ বা ডালপালা ছড়ানো আর কাণ্ডটা সরু, মানে জ্যামিতিক আকারের এই মিলটা সত্যিই অবাক করার মতো। ধর্মতাত্ত্বিক বর্ণনায় বলা আছে, এই সীমানার আলো এতটা তীব্র যে
আলোর তৈরি ফেরেশতারাও নাকি সেখানে গেলে পুড়ে যাবে। এই বর্ণনাটাকে কোয়াসারের সেই অন্ধ করে দেওয়া উজ্জ্বলতার সাথে মিলিয়েছেন। একমাত্র নবী মোহাম্মদই নাকি সেই প্রচণ্ড আলোর সীমানা অক্ষত অবস্থায় পার হতে পেরেছিলেন। ওকে, এবার আমরা মাইক্রো লেভেল থেকে একটু ম্যাক্রো লেভেলে যাব। আমাদের 4 নম্বর টপিক, ডার্ক এনার্জি এবং মহাজাগতিক ভারসাম্য। মহাবিশ্বের এত ধ্বংসাত্মক শক্তির মাঝেও পুরো গ্যালাক্সিগুলো একসাথে টিকে আছে কিভাবে, চলুন সেটা দেখি। একটা ব্যাপার ভেবে দেখেছেন? আমাদের এই মিল্কি ওয়ে গ্যালাক্সির ঠিক কেন্দ্রেই স্যাজিটেরিয়াস এ স্টার নামের একটা সুপার ম্যাসিভ ব্ল্যাক হোল বসে আছে। এর গ্র্যাভিটি তো অসীম, তাহলে এটা আমাদের গ্যালাক্সির সমস্ত নক্ষত্র, গ্রহ বা সৌরজগৎকে গিলে খাচ্ছে না কেন? এই মহাজাগতিক দড়ি টানাটানি খেলায় আসলে ব্যালেন্সটা করছে কে? এর উত্তর হল ৯৫%। হ্যাঁ, আমাদের মহাবিশ্বের প্রায় ৯৫ হল এক অদৃশ্য রহস্যময় ডার্ক ম্যাটার আর ডার্ক এনার্জি। এই ডার্ক এনার্জি মূলত মহাকর্ষীয় টানের ঠিক বিপরীতে একটা পুশ বা সম্প্রসারণ শক্তি হিসেবে কাজ করে, যা পুরো গ্যালাক্সিকে ধসে পড়ার হাত থেকে বাঁচিয়ে রেখেছে। মহাকর্ষীয় পতন আর ডার্ক এনার্জির এই যে সূক্ষ্ম একটা ব্যালেন্স, একে সূরা রহমানে উল্লেখিত মিজান বা ঐশ্বরিক ভারসাম্যের সাথে কানেক্ট করেছে। এই নিখুঁত ব্যালেন্সটা আছে বলেই তো মহাবিশ্ব টিকে আছে, তাই না? এই মহাজাগতিক শৃঙ্খলা বা ব্যালেন্সের কনসেপ্টটা বোঝা আমাদের জন্য খুবই দরকারি, কারণ এটাই আমাদের অস্তিত্বের মূল চাবিকাঠি। এবার আমরা মহাবিশ্বের বিশালতা থেকে নেমে আসব আমাদের নিজেদের অস্তিত্বের কাছে। আমাদের শেষ টপিক, চেতনা, বিজ্ঞান এবং আত্মা। এখানে আমরা শুধু বস্তুবাদী চিন্তার বাইরে গিয়ে একটু ভিন্ন আঙ্গিকে বিষয়টা দেখব। শুরুতেই আসে আউট অফ বডি এক্সপিরিয়েন্স বা ওবিই এর কথা। সোর্স ম্যাটেরিয়ালে চেতনা বা আত্মাকে মানবদেহের ভৌত খোলস, যাকে তারা অ্যাস্ট্রোনট শুট বলছে, তার বাইরের একটা স্বাধীন সত্তা হিসাবে প্রেজেন্ট করা হয়েছে। আর এর পেছনে তারা বেশ কিছু সায়েন্টিফিক আর্গুমেন্টও দাঁড় করিয়েছে। দাবি করা হচ্ছে নিয়ার ডেথ এক্সপিরিয়েন্সে মানুষ যে টানেল পার হওয়ার কথা বলে, সেটা হয়তো ব্ল্যাক হোলের ভেতর দিয়ে যাওয়ারই একটা রিফ্লেকশন। আবার বলা হচ্ছে আত্মাই নাকি সেই একমাত্র সত্তা যা ওই ব্ল্যাক হোলের চরম অবস্থায় সার্ভাইভ করতে পারে। এমনকি আমাদের গভীর ঘুমের যে ডেল্টা স্টেট, সেটা আত্মাকে কোনো এক উচ্চতর বুদ্ধিমত্তার সাথে কানেক্ট করে। মূলত এই সব কিছু দিয়ে সোর্স প্রমাণ করতে চেয়েছে যে আমরা শুধুই মাটি বা বস্তুর তৈরি নই, যে মানুষ হিসেবে আমাদের অস্তিত্ব হয়তো ফিজিক্যাল বডির চেয়েও অনেক বিশাল। তো বিজ্ঞান আর ধর্মতত্ত্বের এই যে সমান্তরাল রেখাগুলো আমরা দেখলাম, এগুলো থেকে কি মনে হয় না বিজ্ঞান আজ মহাবিশ্ব বা চেতনার যে চূড়ান্ত সীমায় পৌঁছানোর চেষ্টা করছে, তার ইশারা কি হাজার বছর ধরে আমাদের কাছে থাকা ওই প্রাচীন টেক্সটগুলোতেই লুকিয়েছিল? এই ভাবনাটা নিয়েই আজ শেষ করছি। নতুন কিছু জানার এই জার্নিটা চলতেই থাকুক।